আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আপনাদেরকে শোনাবো এমন এক মেয়ের গল্প যার কিনা বিয়ে হয়েছিল একটি ছাগলের সাথে। এই চমৎকার শিক্ষামূলক গল্পটি জানতে হলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, অনেকদিন আগের কথা। এক রাজ্যে বাস করতেন এক বাদশা। তার ছিল 4 মেয়ে এবং 4 ছেলে। বাদশা তখন প্রায় বৃদ্ধ বয়সে চলে এসেছেন। নানা রকম রোগবালাই তার দেহে বাসা বেঁধেছে। তিনি বুঝতে পারলেন শীঘ্রই তিনি মৃত্যুবরণ করবেন। তাই তিনি একদিন তার 4 ছেলেকে ডেকে পাঠালেন। রাজপুত্ররা হাজির হল। এরপর 4 ছেলের উদ্দেশ্যে তিনি বললেন, বাবারা, আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি বোধহয় খুব বেশি দিন বাঁচব না। বাবার মুখে এমন কথা শুনে রাজপুত্ররা দুঃখ পেল এবং কান্না করতে করতে একত্রে তাদের বাবাকে বলল, বাবা, আপনি এ কেমন কথা বলছেন? আপনি আমাদের ছেড়ে যাবেন না কোথাও। এতে বাদশা বলেন, বাবারা, আমার শরীর ভালো যাচ্ছে না, তাই সকল দায় দায়িত্ব বুঝে নেওয়ার জন্য তোমাদেরকে আমি ডেকেছি। শুনো, আমি চলে গেলে আমার এই রাজ্যের দায়িত্ব তোমাদের 4 ভাইয়ের উপর আসবে। 4 ভাইয়ের মধ্যে যে কোনো একজন অবশ্যই এখানকার রাজা হবে। আর সে কে হবে তাও আমি জানিয়ে দিচ্ছি। আমার মৃত্যুর পর তোমাদের মধ্যে যেই জন পরপর 3 রাত আমার কবরে খেয়াল রাখবে সেই হবে এই রাজ্যের পরবর্তী রাজা। বাবার কথা মেনে নিল তারা। এরপর বাদশাহ আবার বললেন, তোমাদের মধ্যে রাজা যেই হও না কেন, বোনদের দায়িত্ব কিন্তু তার উপরেই থাকবে। তারা বড় হলে তাদেরকে বিয়ে দিতে হবে, কিন্তু এক্ষেত্রে আমি যেমনটা বলছি তেমনটাই করবে। তোমাদের বোনদের যার জন্য যেই প্রস্তাব আনবে তার সাথে তাকে বিয়ে দিবে। এইবার এই প্রস্তাব যদি কোনো পশু বা পাখিও আনে তার কাছে বিয়ে দিবে। বাবার মুখে একথা শুনে খানিকটা অবাক হলেও পরক্ষণে বাবাকে আশ্বস্ত করে ওয়াদা করল যে এমনটাই হবে। বাদশাহ এবার কিছুটা নিশ্চিন্ত হলেন। এর কিছুদিন পর বাদশাহ মারা যান। পুরো রাজ্যের শোকের ছায়া নেমে আসে। বুকে পাথর রেখে 4 ভাই মিলে তাদের বাবাকে কবরে দাফন করে আসলো। বাবার কথা মতো কবরে খেয়াল রাখার জন্য রাতের বেলা যে কোনো একজনকে কবরের কাছে থাকতে হবে। বড় পুত্র সিদ্ধান্ত নিল আজ রাতে সে কবরে খেয়াল রাখবে। বেশ ভালো কথা। চলে গেল কবরের কাছে। রাত গভীর হচ্ছে। বাবার কবরের পাশে সে বসে আছে। এভাবে করতে করতে মধ্যরাতের দিকে হুট করে ভয়ানক কোনো অশরীরীর আগমন ঘটে। আর তা দেখে বড় রাজপুত্র ভয়ে জুবুথুবু হয়ে যায়। কোনো মতে রাত পার করে পরের দিন সে রাজ্যে ফিরে যায় এবং সবাইকে জানায় সে আর রাত কাটাতে পারবে না। তাই দ্বিতীয় রাতে কবরের পাশে থাকার সিদ্ধান্ত নেয় দ্বিতীয় রাজপুত্র। সে কবরের পাশে বসে থাকার পর একইভাবে মধ্যরাতের দিকে সেই ভয়ানক ঘটনা ঘটে। ফলে সেও পরবর্তী রাতে থাকতে পারবে না বলে জানিয়ে দেয়। একে একে বাকি 2 রাজপুত্রের সাথে এমন ঘটনা ঘটে। তৃতীয় রাজপুত্র এক রাতের পর পরবর্তীতে আর থাকার সাহস করতে পারে না। কিন্তু চতুর্থ তথা সবচেয়ে ছোট রাজপুত্র নিজের ভয়কে একপাশে রেখে সিদ্ধান্ত নেয় সে কবরের পাশে পরবর্তী রাতগুলো কাটাবে। সে কি করল? নিজের তলোয়ার নিয়ে গেল কবরস্থানে। কারণ সে কোথাও শুনেছে যে সাথে অস্ত্র জাতীয় কিছু থাকলে অশরীরীকে প্রতিহত করা যায়। তাই সে তলোয়ার নিয়ে কবরের পাশে বসেছিল বাকি 2 রাত। তৃতীয় রাতের ঘটনা, সে বসেছিল কবরের পাশে। এমন সময় হুট করে সেখানে এসে উপস্থিত হল বিশাল দেহী এক জিন। কেমন ভয়ানক দেখতে! জিনটা তার দিকে এগিয়ে আসছিল। সে সুন্দর করে নিজের তলোয়ার বের করে জিনটার একটা হাত কেটে দেয়। এরপর সেই জিনটা হাওয়ায় মিলিয়ে যায় এবং সে জিনের সেই হাত নিয়ে প্রাসাদে চলে গেল। যেহেতু ছোট রাজপুত্র 3টি রাত কবরের পাশে থেকেছে এবং কবরে খেয়াল রেখেছে, তাই সিদ্ধান্ত হল সেই হবে পরবর্তী রাজা। বাকি 3 ভাই এই সিদ্ধান্তে খুশি ছিল। নতুন রাজাকে সবাই সাদরে গ্রহণ করল। এভাবে দিন কাটতে লাগলো। দেখতে দেখতে বোনেরা বড় হয়ে গিয়েছে। এইবারে বিয়ে দেওয়ার পালা। নতুন বাদশার মাথায় চলতে লাগলো। তাদের বাবা তো বলেই গিয়েছেন কিভাবে বোনদের বিয়ে দিতে হবে। তাই ওরকম কোনো প্রস্তাবের আশায় সে বসেছিল। এরই মধ্যে হুট করে রাজ্যে উপস্থিত হলো একটা ছাগল। এই ছাগল কথা বলতে পারে। ছাগলটি বাদশার সামনে এসে বাদশাকে বলল, আমি আপনার বড় বোনটাকে বিয়ে করতে চাই। আশা করি আপনার বাবা যা বলেছিলেন তা আপনার মনে আছে। ছাগলের কথা শুনে বাদশা অবাক হল এবং রেগেও গেল। বলল,
আমি আমার বোনকে কখনোই কোনো ছাগলের কাছে বিয়ে দিব হতেই পারে না। এতে ছাগলটি উত্তর দিল, আপনার বাবা কিন্তু বলে গিয়েছিলেন কোনো পশু বা পাখি যদি প্রস্তাব আনে তার কাছেই যেন তার কন্যাদের বিয়ে দেওয়া হয়, আর আপনারা সেই ব্যাপারে ওয়াদা করেছিলেন তার কাছে। ছাগলের কথা শুনে বাদশা ভাবল, আসলেই তো তাই, তাহলে তো আমাদের হাতে আর কোনো কিছুই নেই করার জন্য। অতঃপর বাধ্য হয়ে ছাগলটির সাথে নিজের বোনকে বিয়ে দিয়ে দিল বাদশা। নতুন বউকে নিয়ে ছাগল সেখান থেকে চলে গেল। কোথায় গিয়েছে তা জানা নেই বাদশার। যেহেতু বড় বোনকে একটা ছাগল বিয়ে করে নিয়ে গিয়েছে, তাই বাদশার মনে এইবার ভয় হতে লাগল, কারণ বাকি বোনগুলোর জন্য এই ধরনের পশু পাখি প্রস্তাব নিয়ে আসলে কিছুই করার থাকবে না। তাই আগে আগেই সে কোনো রাজপুত্রের খোঁজে ছিল, কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় বোনের জন্য প্রস্তাব আসলো এক জিনের পক্ষ থেকে। জিনটা দেখতে কেমন যেন, তার হাতে লম্বা লম্বা চুলও আছে, কিন্তু এক্ষেত্রেও বোনকে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাদশার কাছে। অতঃপর বাধ্য হয়ে জিনের কাছে বোনের বিয়ে দিয়ে দিল বাদশা। জিনও চলে গেল তার নতুন বউ নিয়ে নিজের বাড়িতে। এইবার বাদশা ভাবছেন নিজেরও বিয়ে করার সময় হয়ে এসেছে। তার বিশেষ পরামর্শদাতা তাকে বলল, বাদশা, আপনার বিবাহের বয়স হয়ে গিয়েছে। বাদশা উত্তর দিলেন, কিন্তু আমি চাই এই রাজ্যের রানী যেন অনেক সুন্দরী গুণবতী হয়, তাও রাজপরিবারেরই কোনো মেয়ে হোক, সেটাই আমার চাওয়া। কিন্তু এমন মেয়ে আমি কোথায় পাব? পরামর্শদাতা ভাবতে থাকে। সে বলে, আচ্ছা সমস্যা নেই, এমন মেয়ে আমি খুঁজে আনব। বলে রাখা ভালো, নতুন বাদশার নাম হলো এহমাদ। এদিকে এই বাদশার রাজ্য থেকে বেশ দূরে আর একটা রাজ্য আছে। সেই রাজ্যে অনেক সুন্দরী এক রাজকন্যা বাস করে। তার বাবা মা বেঁচে নেই। সমস্ত রাজ্যের দায়িত্ব পালন করে উজির আর নাজিরগণ মিলে। অবশ্য রাজকন্যার একজন চাচা আছেন, যিনি তাকে ভীষণ ভালোবাসে। রাজকন্যার নাম মাহা। একবার মাহা তার চাচাকে বলল, চাচা, আমার সারাদিন এই প্রাসাদে বসে থাকতে আর ভালো লাগছে না, আমি কোথাও যেতে চাই। চাচা জিজ্ঞেস করলেন, কোথায় যেতে চাও তুমি মা? আমায় বলো, আমি নিয়ে যাব। সে বলে, চাচা চলুন আমরা মক্কায় গিয়ে হজ করে আসি। চাচা রাজি হলেন। মাহা আবারও বলল, তবে আমরা রাজপরিবার হিসাবে যাব না, এমনি সাধারণ মানুষ হিসেবে যাব। এত মন্ত্রী পরিষদ নিয়ে যাব না, কেবল দুজন চাকর থাকবে, কারণ পথিমধ্যে অনেক ডাকাত তাদেরকে আক্রমণ করতে পারে যদি তারা জানতে পারে যে তারা রাজপরিবারের সদস্য। মাহার কথায় চাচা রাজি হলেন এবং তারা সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে বাদশা এহমাদও তার পরামর্শদাতাকে বলল, আমরা কেন না মক্কায় যাই, সেখানে নিশ্চয়ই কোনো মেয়েকে পাব। অতঃপর এহমাদও তার পরামর্শদাতাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তারাও নিজেদেরকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিল। যাত্রাপথে এহমাদের কাফেলার সাথে দেখা হল মাহাদের কাফেলার। মূলত মাহার দুই চাকরের সাথে দেখা হয়েছে এহমাদের। এহমাদ তাদের সাথে কথা বলে জানতে পারল তারাও মক্কা যাচ্ছে। তাই এহমাদ তাদেরকে প্রস্তাব দিল যে, আমরা কি তোমাদের সাথে যেতে পারি কিনা। চাকর দুজন মাহার কাছে অনুমতি নিতে যায়। মাহাও তাদের প্রস্তাবে রাজি হয়, কারণ দুই দল একসাথে থাকলে ডাকাতদের দল যদি আক্রমণ করে থাকে তবে তারা সহজেই পরিস্থিতি সামলে নিতে পারবে। কিছুদিনের মধ্যেই দুই দল পৌঁছে গেল মক্কায়। প্রথম দিন বেশ অনেকক্ষণ যাবৎ কাবাগর তাপ করল। তারপর যে যার তাঁবুতে গিয়ে অবস্থান করল। মাহা এহমাদকে দেখলেও এহমাদ মাহাকে দেখতে পায়নি, কারণ মাহা ছিল পর্দার আড়ালে। এরই মধ্যে হুট করে তাঁবুর কাপড় সরে যায়। সেই ফাঁকে এহমাদের নজর পড়ে মাহার উপর। মাহাকে দেখে সে বেশ আকর্ষিত হয়, কারণ মাহা ছিল বেশ সুন্দরী। সে তার পরামর্শদাতাকে বলে, আমি একেই বিয়ে করব, আপনি খোঁজ নিন সে কে, তার পরিচয় কি। পরামর্শদাতা গিয়ে কথা বলল মাহার চাচার সাথে। নানান বিষয় কথা বলতে বলতে এক ফাঁকে সে জেনে নিল মাহা একজন রাজকন্যা। এ কথা জানতে পেরে এহমাদ বলল, ঠিক আছে, তবে রাজ্যে ফিরে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব। যাই হোক, তাদের হজ শেষ হল। যে যার রাজ্যে ফিরে যাওয়ার জন্য রওনা দিল। এইবার যাত্রাপথে শুরু হলো তুফান। প্রবল তুফানে তারা তাদের সবকিছু হারিয়ে ফেলল এবং ধীরে ধীরে তুফান বেড়েই চলেছে। সবাই চিন্তিত হয়ে পড়ল কিভাবে এই পরিস্থিতির মুখোমুখি করবে তারা। মাহা বলল, আমার কাছে একটা উপায় আছে। একটা তাবিজ আছে আমার কাছে, যা আমার মা আমাকে দিয়েছিলেন। এটা সাহায্যে আমরা রক্ষা পেতে পারি। এ কথা বলতে না বলতে সেখানে এসে উপস্থিত হল বিশাল দেহি এক জিন। এই জিন আর কেউ নয়, বরং এহমাদের দ্বিতীয় বোনের স্বামী।
এহেমাদ তাকে চিনতে না পারলেও জিন এহেমাদকে ঠিকই চিনে ফেলেছে। সে এহেমাদকে এসে বলে, বাদশাহ, আপনি আমাকে চিনেছেন, আমি আপনার বোনের স্বামী। এ কথা বলার পরে এহেমাদ তাকে চিনতে পারে। পরিশেষে জিন তাদের সবাইকে বলে, আপনারা চলুন আমার সাথে আমার প্রাসাদে, সেখানে আপনারা আশ্রয় নেবেন। সবাই মিলে চলে গেল জিনের প্রাসাদে। সেখানে গিয়ে এহেমাদ দেখতে পেল জিনের প্রাসাদ বিশাল, ঘোড়াশালা, হাতিশালা, কোনো কিছুর কোনো অভাব নেই। প্রাসাদে প্রবেশ করতে এহেমাদের বোন তাকে দেখতে পায় এবং দেখে দৌড়ে চলে আসে এহেমাদের কাছে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কতদিন তোমায় দেখি না। এহেমাদ বলে, তুমি ভালো আছো বোন? বোন জানায়, আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি ভাই। বোন ভালো আছে জানতে পেরে এহেমাদ যেন চিন্তামুক্ত হল। সে তার আরেক বোনের কথা বলল, জানি না সে কোথায় আছে। এতে তার বোন জানালো, বড় আপা এখান থেকে একটু দূরেই একটা রাজ্যে আছেন, তুমি এখানে দুদিন থেকে বড় আপার রাজ্যে চলে যেও। অতঃপর এহেমাদ ও মাহাসহ সবাই জিনের প্রাসাদে অবস্থান করলো দুদিন। তাদের জন্য এলাহি দাওয়াতের আয়োজন করল। খুব ভালো খাওয়া দাওয়া ও যত্ন পেল তারা সবাই। দুদিন পর তারা পুনরায় রওনা দিল এহেমাদের আরেকটি বোনের রাজ্যের উদ্দেশ্যে। জিন তাদেরকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে গেল সেই রাজ্যে। এহেমাদ সেখানে গিয়েও দেখতে পেল সেখানে খুব ভালো অবস্থানে রয়েছে সেই ছাগলটি তথা তার আরেক বোনের স্বামী। সে প্রাসাদের সামনে যেতেই ছাগলটি তাকে চিনে গেল। সেও ছাগলকে চিনতে পেরেছে, বলে উঠল, আসুন আসুন। এহেমাদ ও মাহা ভিতরে ঢুকে দেখে এক আলিশানি অবস্থা, যেন হীরা জহরাতে সাজানো এই প্রাসাদ। চাকর বাকরের কোনো অভাব নেই। কিছু দূর থেকে এহেমাদের বোন হেঁটে আসছিল। কি সুন্দর সেজে আছে সে। তার বোন ভাইকে এসে জড়িয়ে ধরল এবং বলল, ভাই, আমি তোমাকে কত মনে করেছি, কতদিন দেখি না। বোনের সাথে মায়া মহাব্বত শেষে ছাগল বলল, চলুন আপনারা খাবেন আর আমাদের কাছে কয়েকদিন থাকবেন আপনারা। তাদেরকে খাবার দেওয়া হলো। বেশ সুস্বাদু ও নানান পদের খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হলো। এরই মধ্যে এহেমাদ মাহাকে বলে দিল তার মনের কথা। মাহাও তাকে পছন্দ করে দুই পরিবারের মতামতে। অতঃপর মাহা ও এহেমাদের বিয়ে হলো। এইবার তাদের চলে যাওয়ার সময় এলো। এহেমাদ ছাগলটিকে বলল, তুমি আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেছ, এভাবে আপ্যায়ন আর কখনো কাউকে করতে দেখিনি। আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম, তুমি বলো, আমি তোমার জন্য কি করতে পারি? ছাগলটি বলল, হ্যাঁ, করতে পারেন। আপনি যদি আমাকে কোনো জিনের হাতের কবজির অংশ এনে দিতে পারেন, তাহলে সেটাকে আমি আগুনে পড়লে আমি পুনরায় আমার মানুষের রূপে আসতে পারব। এতে এহেমাদ বলে, তুমি আমাকে বলনি কেন আমার কাছে জিনের হাত আছে? বাবা যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তার কবরের পাশে একটা জিন এসেছিল। তখনই আমি তার হাতের কবজি কেটে নিয়ে এসেছিলাম। এটা বলে সে হাতটি এগিয়ে দেয় ছাগলের দিকে। ছাগলটি সাথে সাথে তা নিয়ে আগুনে ফেলে পরক্ষণেই সে অসম্ভব সুন্দর এক যুবকে পরিণত হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় তাকে দেখে। অবশেষে এই কাহিনীর একটা সুন্দর পরিসমাপ্তি হলো। এদিকে এহেমাদ ও তার স্ত্রীকে নিয়ে রাজ্যে ফিরে গেল। তো বন্ধুরা, তাহলে কেমন লাগলো আজকের এই কাহিনী? ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।